নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। পরনে ঢাকাই শাড়ি। স্বপ্নের গাছে বাস্তবের ফল সত্যিই ধরে। বিজন ঘোষ চৌরঙ্গি এলাকায় এসেছিল একটা ওষুধের খোঁজে। কদিন আসবে আসবে করে সময় করে উঠতে পারেনি। তার কর্মক্ষেত্র শুধু দক্ষিণে, থাকেও সেদিকেই। কিন্তু ওষুধটা না কিনলেই নয়। সমস্ত দক্ষিণ কলকাতা চষে পায়নি। অফিস থেকে একটু আগে বেরিয়ে এসেছে মধ্যস্থলে। ওষুধটা পাওয়া গেল। ফেরার বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল। তখনই যোগাযোগ। একটা কাগজের প্যাকেট বুকে করে ফুটপাত ছেড়ে রাস্তা পার হওয়া তোড়জোড় করছিল প্রমিতা গুপ্ত। পরিচিত ফেলফেলে চাউনি চেনা মুখ দেখে দাঁড়িয়ে গেল। বিস্ময়ের সঙ্গে সঙ্গে বিড়ম্বনা চকিত কারুকার্য একটু, পলকে দ্বিধা। তারপর মিষ্টি আর ভারী অবাক মুখ করে প্রমিতা কাছে এগিয়ে এলো। তুমি? কি আশ্চর্য! বিজন ঘোষের মুখে লাজুক হাসি। কাছে এসে দাঁড়ানোর পর অবাধ্য চোখ দুটো প্রমিতার মুখের ওপর থেকে নড়তে চাইছে না। পলকে দেখার মধ্যে 14 বছরের অদেখার একটা দুস্তর সমুদ্র পাড়ি দেবার বাসনা। দেখছো কি এমন করে? চিনতে পারছো না? বিজন ঘোষের হাসি হাসি মুখ, কিন্তু চোখে তারা দুটো বড় বেশি স্থির তার মুখের পর। মাথা নাড়ল, অথচ চিনতে অনায়াসেই পেরেছে। বলল, তুমি রাস্তা পার হতে চেষ্টা করছিলে দেখছিলাম। বলো কি, দেখেও ডাকোনি? নাকি ডাকতে চাওনি? মনে মনে ডাকছিলাম, ভরসা করে গলার আশ্রয় নিতে পারিনি। প্রমিতা হঠাৎ হেসে উঠল। ফর্সা মুখখানা খুশি খুশি দেখালো। পা থেকে মাথা পর্যন্ত এক নজর দেখল তাকে। পরনের ধুতিটা পরিষ্কার, গায়ের মুগারঙা পাঞ্জাবিটা আধময়লা, কিন্তু একটু মোটা হয়েছে, আর মুখখানা আগের থেকে ঢলঢলে হয়েছে। বলল, তুমি একেবারে আগের মতোই আছো দেখছি। কত বছর পরে দেখা হলো বলো তো? 14 বছর। রামচন্দ্রের বনবাসের কাল। এত হিসেবও রেখেছ? উৎফুল্ল মুখে প্রমিতা জিজ্ঞাসা করল। কিন্তু তুমি কলকাতায় কবে থেকে? আমি তো শুনেছিলাম পাকাপাকি পশ্চিমবাসী হয়ে গেছো। বছরখানেক হলো কলকাতাবাসী হয়েছে। বিহারি অফিসের কলকাতার শাখা বিস্তার হয়েছে। প্রমিতা সকৌতুকে তাকালো তার দিকে। 1 বছরের মধ্যে মনে পড়ল না? আমাদের বাড়ির রাস্তাটা ভুলে গেছে বুঝি? বিজন হাসতে লাগল। হাসিটা মিষ্টি লাগছে প্রমিতার, কিন্তু মুখের উপরে চাউনিটা অস্বস্তিকর। জবাব দিল, ভুলিনি। বরাবরই সাহসের অভাব তো। তাছাড়া ভেবেছিলাম তুমিও ঘর বদলেছ। কিন্তু কি ব্যাপার, সীমান্তে দাগ দেখছি না যে? নিমেষে মুখে রং বদল হলো যেন একটু। তারপর হাসি মাখা দু চোখ তার চোখের ওপর তুলল প্রমিতা। লোকটার কথাবার্তার ধরনা যেন আগের থেকে তাজা হয়েছে মনে হলো। বলল, দাগ ফেলার মতো লোক আর এলোই না। তার কি করা যাবে? মুখ আবারও রাঙালো একটু। তাড়াতাড়ি বলল, চলো কোনো ভালো জায়গায় বসে একটু চা বা কফি খাওয়া যাক। তোমার তাড়া নেই তো কিচ্ছু? খুশি মুখে বিজন পকেটে হাত ঢোকালো। দাঁড়াও, পকেটে রসদ কি আছে দেখি। দেখতে হবে না, এসো। স্মিত মুখ দুজনেরই। পাশাপাশি কোনো রেস্তোরাঁর উদ্দেশ্যে এগোলো তারা। আপিসের হিসেব রাখার কাজ করে বিজন ঘোষ। জীবনের হিসেবও ভোলেনি। আর দেখা না হলেও প্রমিতা গুপ্তর খবর রাখে না এমন নয়। কোনো এক বেসরকারি কলেজে প্রফেসরি করে এই খবর রাখে।
সীমান্তে এখনো দাগ পড়েনি এবং পড়ার সম্ভাবনাও বিশেষ নেই, এই খবরও রাখে। আর চৌরঙ্গিপাড়া থেকে বিলিতি বই কিনে আর পড়ে অবসর সময় কাটায়। হাতের প্যাকেট দেখে অনুমানে সে খবরটা আজ পেল। বিজনের ৩৯ চলছে। প্রমিতার বয়স তাহলে এখন ৩৬ হবে। দেখায়ও তার থেকে কম নয়। ফর্সা মুখ, আগের থেকে আরও ফ্যাকাশে হয়েছে। ১৮ বছর বয়সে ১৫ বছরের মেয়ে প্রমিতার প্রেমে পড়েছিল বিজন ঘোষ। ভীরু প্রেম, বাইরের প্রকাশ আরও ভীরু, কিন্তু ভিতরে প্রেমানলের স্রোত। তার মামাতো বোন শেফালি সহপাঠিনী ছিল। মামার বাড়িতে থেকে পড়াশোনা করত বিজন ঘোষ। সেই সূত্রে বাড়িতে যাতায়াত পরিচয়। শেফালি খানিকটা করুণার চোখে দেখত ভালো মানুষ বিস্তৃত দাদাটিকে। প্রমিতার চোখও তার থেকে ওপরে ওঠেনি। গরিব ঘরের মেয়ে শেফালির ১৭ই বিয়ে হয়ে গেছে। গল্পের বই যোগান দিয়ে, সিনেমার টিকিট কেটে দিয়ে, আরও অনেক রকম সরল কৌশলে প্রমিতার সঙ্গে যোগাযোগটা অন্তরঙ্গ করে তুলেছিল বিজন ঘোষ। অন্তরঙ্গতা শুধু তার দিক থেকে, প্রমিতার দিক থেকে সেটা প্রীতি দাক্ষিণ্যের বেশি নয়। ফেল করার মতো ছাত্র ছিল না বিজন ঘোষ, কিন্তু রয়ে শুয়ে ১ বছর পর ১ বছর ফেল করে করে MA ক্লাসে উঠে প্রমিতার সহপাঠী হবার সৌভাগ্য অর্জন করেছিল সে। আর খুশি মুখে কৌশলে এই ফেল করার উদ্দেশ্যটা প্রমিতাকে জানিয়েছিল। বিস্ময় ছাপিয়ে প্রমিতার ভ্রুকুটি বেশি ঘন হয়ে উঠেছিল। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন? এই কেনর জবাব প্রমিতা যদি নিজের থেকে বুঝে না নেয়, বিজন ঘোষ কি বলতে পারে? 6th ইয়ারে উঠে প্রমিতার বিরক্তিটা প্রায় স্পষ্ট হয়ে উঠেছিল। সর্বদা যদি একটা লোক ছায়ার মতো লেগে থাকে, পাহাতক ভালো লাগে। বন্ধুরা মুখ টিপে হাসে। সীতা দেবীর ভক্ত হনুমান বলে ওকে নিয়ে আড়ালে ঠাট্টা তামাশাও করে। প্রমিতা তাকে বলেওছেও সে কথা, কিন্তু বলার উদ্দেশ্য সফল হতো বোঝারও চেষ্টা যদি থাকতো। ওই সময় কোথা থেকে ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছিল তার। বিজন খবরটা জানতে পারার পর এ দীর্ঘ ব্যাপারটা ছেদ। আমতা আমতা করে শুকনো মুখে বিয়েরই প্রস্তাব করেছিল সে। তখনই নয় অবশ্য, MA পাশ করার পর, আর ভালো চাকরি জুটিয়ে যোগ্যতা অর্জনের পর। সে শুধু ভবিষ্যতের আশ্বাসটুকু চায়। মুখের দিকে চেয়ে কটু কথা বলা দূরে থাক, আশ্বাসটুকু ধূলিসাৎ করতেও কষ্ট হয়েছিল প্রমিতার। আবার এরকম সম্ভাবনার কথা ভাবতেও রাগ হচ্ছিল। খানিক চুপ করে থেকে জবাব দিয়েছিল, মাকে গিয়ে বলো এসব আমি কিছু জানি না। প্রমিতা সেদিনই মাকে একটু আভাস দিয়ে রেখেছিল, ভদ্রভাবে বেশ স্পষ্ট করে যেন প্রস্তাবটা নাকচ করা হয়। প্রমিতার মা ওই সাদামাটা নিষ্প্রভ ছেলে দুঃসাহসিক অভিলাষের কথা শুনে রুদ্ধ হয়েছিলেন। প্রস্তাবটা আর তার কাছে ভালো করে উত্থাপনও করতে পারেনি বিজন ঘোষ। তার আগে বেশ স্পষ্ট অনুশাসনের সুরে আর এ বাড়ি আসতে বা প্রমিতার ছায়া মারাতেও নিষেধ করে দিয়েছিলেন তিনি। কৃতি স্বামী আর ৪-৪টে কৃতি ছেলের পর ওই একটি মাত্র মেয়ে তার, রাগ হবারই কথা। এর পরদিন থেকে প্রমিতা আর তাকে দেখেনি। ইউনিভার্সিটিতেও আসেনি বিজন ঘোষ, অর্থাৎ MA পড়া সেখানেই খতম হয়েছে। পরে কার কাছে শুনেছে এ দেশ ছেড়েই চলে গেছে সে, বিহারে না কোথায় চাকরি নিয়েছে। লোকটা দুঃখ পেয়ে গেল বলে প্রমিতার অবশ্য কষ্টই হয়েছিল, কিন্তু কি আর করতে পারে সে। প্রমিতা জীবনেও অনেক জলঘোলা হয়েছে এরপর। জামাই বাঁচতে বাঁচতে হঠাৎ একদিন চোখ বুজেছেন তার মা। তারপর প্রমিতা নিজেও অনেক সম্ভাব্য পাত্র বাতিল করেছে, আবার কেউ তাকেও বাতিল করেছে। এমনি করে বাতিলের ব্যাপার নিয়ে রীতিমতো অপমানকর ব্যাপার ঘটে যায় একটা।
বাবাকে আর তার বিয়ে নিয়ে মাথা ঘামাতে নিষেধ করে প্রমিতা। কলেজে চাকরি নিয়েছে, বয়স এখন ৩৬, চাকরিই করে যাচ্ছে। ক্লান্তিকর অবকাশ কাটানোর জন্যে মাঝে মাঝে এ পাড়ায় এসে বিলিতি বই কেনে। জীবনের এই সীমান্তে এসে বিজন ঘোষের সঙ্গে দেখা। একটা ক্যাবিনে মুখোমুখি বসেছে দুজনে। বয় এসে দাঁড়িয়েছে। প্রমিতা জিজ্ঞাসা করল, চা না কফি? কফি হোক। অনেকদিন ও বস্তু জিভে ঠেকায়নি। এই সরলতা কানে বেশ ভালো লাগলো প্রমিতার। হেসে বলল, আর কি? আর কিছু না। বয় কফির অর্ডার নিয়ে গেল আর দিয়ে গেল। কফি তৈরি করে পেয়ালা এগিয়ে দিল প্রমিতা। নিজেরটাও টেনে নিল। সহজ অন্তরঙ্গতা সুরে জিজ্ঞাসা করল, তারপর এখানে আছো কোথায়? সেই দক্ষিণে। দক্ষিণে কোথায়? কেন যাবে? আবারও মুখের উপর চোখ দুটো বড় বেশি স্থির মনে হলো প্রমিতার। হেসেই জিজ্ঞাসা করল, কেন, গেলে কারো আপত্তির কারণ হবে? দুজন হাসছে মৃদু মৃদু। তা হবে না অবশ্য। বাড়ি 15-2, ভবেন হালদার লেন, চারু মার্কেটের কাছে। ঠিক যাব একদিন, দেখো। ছুটির দিনে থাকো তো? দুজন মাথা নাড়ল। থাকে। ওষুধের বোতলটা দিকে চোখ পড়তে প্রমিতা জিজ্ঞাসা করল, ওষুধ মনে হচ্ছে? কার? মেজ মেয়ের। ও পাড়ায় পেলাম না। ঠিক সেই মুহূর্তে প্রমিতার মুখখানা নিষ্প্রভ দেখালো একটু। গলার স্বরও বদলালো যেন, কিন্তু মুহূর্তের ব্যতিক্রম মাত্র। তারপরে হেসেই বলল, সংসার চিত্রের প্রথমে মেয়ের অসুখের খবর দিলে? কি হয়েছে? পেটে চিনচিনে ব্যথা, প্রায়ই ভুগছে। আজও ওষুধটা না নিলে খণ্ডপ্রলয়ের সম্ভাবনা ছিল। পরিতুষ্ট মন্তব্যের মতো শোনালো প্রমিতার কানে। হেসেই জিজ্ঞাসা করল, ছেলেপুলে কি তোমার? 2 মেয়ে 1 ছেলে। কার কত বয়স? সত্যি এই লোকটার সম্পর্কে জানার কৌতূহল প্রমিতার। বড় মেয়ে 11, মেজোটা 8.5, ছেলে 6.5। বেশ, এবার বউ কেমন শুনি? বিয়ের পর 1 বছর পর্যন্ত বউ ছিল, এখন তিনি কর্ত্রী। আমার পজিশন ছেলে মেয়েদের থেকে খুব বেশি উপরে নয়। নিজেও কিছু উপার্জন করে বলে আমাকেও প্রায় অকর্মণ্য পোষ্য ভাবে। চাকরিও করে তাহলে? লেখাপড়া জানা বলো, কি চাকরি? মাস্টারি। তবে তোমার মতো বড় দরের নয়, ছোট দরের। দিনের বেলা স্কুলের মেয়েদের ওপর, রাত্রিতে আমাদের ওপর। প্রমিতা লক্ষ্য করছে মুখখানা আগের থেকে সত্যিই অনেক ঢলঢলে হয়েছে। আর প্রকারান্তরে যতই বইয়ের নিন্দা আভাস ফোটাতে চেষ্টা করুক, কথাবার্তায় আসলে বেশ একটা সহজ পরিতৃপ্তির আমেজ রয়েছে। হেসে ছদ্ম ভ্রুকুটি করল প্রমিতা। বিচ্ছিরি কথাবার্তা হয়েছে তো তোমার। দাঁড়াও, বাড়ি গিয়ে যা যা বলেছ বউকে বলে দেব সব। বলো। বিশ্বাস করলে আমাকে ধোলাই করতে নিশ্চয় ছাড়বে না। কিন্তু তোমার মতো এমন পরিচিত একজনও আছে আমার। চাক্ষুষ সে প্রমাণ পেলে মনে মনে একটু সম্মানও অন্তত নিশ্চয় করবে। আমার কপালে বস্তুটি দিনকে দিন দুর্লভ হয়ে উঠছে। চারু মার্কেট ছড়িয়ে, টান ডিপো ছাড়িয়ে আরও 8 মাইল পথ পায়ে হেঁটে অন্ধকার গলির ভিতর দিয়ে ঠাওর করে এগিয়ে এসে জীর্ণ বদ্ধ দরজা তালা খুলল বিজন ঘোষ। নিঃশব্দ হাসিটা সমস্ত মুখে ছড়িয়ে আছে। বগলের ওষুধটা নিজেরই, পেটে চিনচিনে ব্যথাটাও নিজেরই। কিন্তু ওষুধটা না কিনলেও হতো, ব্যথাটা বোধহয় সেরেই গেল। প্রমিতা কোনোদিনও
আর তার ঘরে আসবে না। এলেও চারু মার্কেটের সামনে 15-2 ভবেন হালদার লেনের অস্তিত্ব কোথাও আছে কিনা বিজন ঘোষ জানে না। অন্ধকার শূন্য ঘরে তার নিঃশব্দ হাসিটা গাল বেয়ে প্রায় কানের দিকে ছড়াচ্ছে এখন। কলকাতায় এসে 1.5 বছর ধরে এই বছরই একটা স্বপ্ন দেখছিল যেন। স্বপ্নের কাছে বাস্তবের ফল সত্যিই ধরে। বিজন ঘোষ ও হরিপদ কেরানিদেরই একজন। এই শূন্য ঘরে যেন মানসীর আনাগোনা। তারও পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বিজন ঘোষ কোনোদিন তার অস্তিত্ব টের না পেলেও প্রমিতা গুপ্ত পাচ্ছে। নমস্কার। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন।